धूप आए तो छाँव तुम लाना, ख्वाहिशों की बारिशों में भीग संग जाना। धूप आए तो छाँव तुम लाना, ख्वाहिशों की बारिशों में भीग संग जाना। जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, जिया जाए ना जाए ना जाए ना और पिया रे। मुस्कुराने की वजह तुम हो, गुनगुनाने की वजह तुम हो। जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, जिया जाए ना जाए ना जाए ना और पिया रे। और लम्हे तू कहीं मत जा, हो सके तो उम्र भर थम जा। जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, जिया जाए ना जाए ना जाए ना और पिया रे, पिया रे, पिया रे। প্রথমেই বলি লাফালাফিতে স্বাগত তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? খুব ভালো আছি। এখন সত্যি কথা বলতে কি, আমি যেটা খুব বিশ্বাস করি যে মিউজিক ইজ দ্য বেস্ট ওয়ে টু এক্সপ্রেস ইউর সেলফ। তো সেই ক্ষেত্রে, এবং ইটস দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে টু এক্সপ্রেস ইউর সেলফ। কেউ যদি, আমার মনে হয় যে কথায় যদি এক্সপ্রেস করতে তার অসুবিধা হয়, সে যদি একটা গান গেয়ে দেয় তাহলেই যথেষ্ট হয়। সো, এবং আমি বলবো যে নিজের সাথে নিজের যে সম্পর্ক, সেটা এনহ্যান্স হয় মিউজিক দিয়ে। আপাতত আমার সেটাই হচ্ছে আর কি। তোমাকে তো মানুষ চেনে, বেশিরভাগ মানুষ অভিনয় দিয়ে চেনে, সেক্ষেত্রে একেবারে অন্য ধারায় মিউজিক খুব কম মানুষই জানে। কবে থেকে শুরু হয়েছিল এটা? এইটা অ্যাকচুয়ালি আমি আগে মানে মিউজিশিয়ানই ছিলাম। আমি আগে গান গাইতাম, এমনি বিভিন্ন গ্রুপের সাথে অ্যাসোসিয়েটেড ছিলাম। তারপরে হঠাৎ করেই আমার অভিনয় চলে আসে। অ্যাকচুয়ালি মিউজিকটাও আমার হঠাৎ, মানে জীবনে আমার সব কিছুই খুব হঠাৎ করে শুরু হয়েছে। মিউজিকটাও আমি কোনোদিনও জানতাম না যে স্টেজের উপরে উঠে গান গাইতে পারবো, মানুষের ভালো লাগবে, সেটা মানুষ সেই সূত্রে ভালোবাসবে বেসিক্যালি, সেটাও জানতাম না। এবং অভিনয়টাও হঠাৎ করে, মানে সেটা হঠাৎ করে আমার মানে একটা অডিশনের জন্য আমাকে ডেকেছিল। তারপরে সেখানে আমার মনে আছে অডিশনটা খুব ভালো গেছিলো। তারপরে শুটিং যখন করতে গেছি তখন ডায়লগ বলতে পারিনি, তাই জন্য আমার ডায়লগটা অন্য কাউকে দিয়ে দিয়েছিল। সো তারপরে আবার আরেকটা অপরচুনিটি পাই। এইটা আমি বলবো প্রকৃতি বা ভগবান যাই বলুন না কেন, সেটা আমাকে বেশ কয়েকটা চান্স দিয়েছে। তো তারপরে আমি এমন একটা অ্যাসোসিয়েশনের সাথে অ্যাসোসিয়েটেড হলাম যেখানে তারা আমাকে শেখালো কীভাবে এই যে অভিনয়, যে প্রপার ফর্ম অফ আর্ট যেটা, সেখানে কীভাবে নিজেকে প্রিপেয়ার করতে হয় তারা আমাকে শেখালো। কারণ প্রত্যেকটা জায়গায় দের আর পজিটিভ পিপল অ্যান্ড দের আর, আমি বলবো, ক্রিটিক্সরাও খুব ইম্পর্টেন্ট। ক্রিটিক্সরা আমার মনে হচ্ছে যে
সেই ইন্ধনটা যোগায়, যদি নিজের মধ্যে বা নিজের ওপরে সেই ভরসাটা থাকে। আবার পথপ্রদর্শক যেটাকে বলে, আমি বলবো যে আই এম ভেরি লাকি টু গেট ভেরি গুড পিপল, যারা আমাকে এটা বুঝিয়েছে যে ভগবান দুটো কান দিয়েছে, এক কান দিয়ে ঢোকা আর এক কান দিয়ে বার করে, ঠিক আছে? ইউ হ্যাভ টু বিলিভ ইন ইয়োর সেলফ, নিজের কাছে। এবং এইটা আরেকজনও বলেছে যে অন্য কাউকে প্রমাণ করার কিছু নেই, এটা হচ্ছে নিজের কাছে নিজেকে প্রমাণ করা বা দেখে নেওয়া যে আমি সেই কাজটা পারছি কিনা। কিন্তু সেই যে প্রসিজিয়ারটা, মানে সেই যে রেসিপি যেটা বলে আর কি, একটা রান্না তৈরি করার জন্য যে ইয়েগুলো লাগে আর কি, জিনিসগুলো লাগে, এবং যে প্রসিজিয়ারে সেটা যেতে হয়, সেই প্রসিজিয়ারটা তারা আমাকে আর কি সেটা দেখিয়ে দিয়েছে। এবং তারপরে আমি আস্তে আস্তে এক্সপ্লোর করতে করতে। তাহলে এই যে তুমি আজকের গান গাইলে, তো কি এই গানগুলো কোথায় শুনতে পাবো? এইটা আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তো শুনতে পাবি, ইন্দ্রনীল মল্লিক বলে সার্চ করলে ডেফিনেটলি পেয়ে যাবে। এবং আমি খুব সুন্দর একটা মানে একদম প্রপার ছবি দিয়েছি যাতে যাতে লোকে চিনতে পারে, ওটাই আমার অ্যাকাউন্ট। এমনি লোক চিনতে পারবে। অনেক সময় ডিপি থেকে বোঝা যায় না, যে দিয়ে দিল একটা সিলিউট ইমেজ দিয়ে দিল, বোঝাই গেল না সেটা আমি। তো সেরকম নয়। আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমি বলবো যে লোকজনকে ইয়ে করতে, সেখানে গিয়ে আমার মিউজিকটাকে শুনতে, সেটা হচ্ছে ইন্দ্রনীল মল্লিক মিউজিক, INDRAMNILMULLICK অফকোর্স, ইন্দ্রনীল মল্লিক মিউজিক। জেনেই গেল, আশা করি আপনারাও এবার থেকে ইন্দ্রনীল মল্লিক দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন, এবং ইন্দ্রনীলদার এই এত সুন্দর মিষ্টি গানগুলো আপনারাও শুনতে পাবেন। অ্যাবসলিউটলি। কোনোদিন কি নিজে গান লেখার চেষ্টা? অ্যাবসলিউটলি, হ্যাঁ, মানে আমার নিজের গান আমি নিজে আগে লিখতাম, এখনও লিখি, সেগুলো আস্তে আস্তে। হ্যাঁ, সেগুলো পাবলিশ বলতে এখনও পাবলিশ করিনি। আমি আগে অ্যাকচুয়ালি এতদিন যেহেতু অভিনয় করেছি, লোকজন জানে, বাট কম জানি ইন দ্য সেন্স, মানে অত সিরিয়াসলি বিষয়টাকে হয়তো ইয়ে করেনি, লক্ষ্য করেনি বা গ্রাহ্য করেনি আমি বলবো। না, অ্যাবসলিউটলি নট। আমি বলবো যে অভিনয়ও আমি খুব ভালোবাসি, এবং মিউজিকও আমি বলবো যে আমি দুটোই হ্যান্ড ইন হ্যান্ড যেতে পারে, মানে ইটস নট লাইক যে দুটোই একদম আলাদা। তাই জন্যই আমি এই দুটো নিয়ে একসাথেই এগোতে চেষ্টা করছি। এবং আমার নিজের কম্পোজিশন শোনানোর আগে আমি লোকজনকে এটা জানাতে চাইছিলাম যে মানে আমি নিজেও ইনফ্যাক্ট দেখতে চাইছিলাম যে মানুষের রিয়াকশনটা কীরকম, যে মানে তাদের ভালো লাগছে নাকি আমারই শুধু মনে হচ্ছে যে আমার ভালো লাগছে। ঠিক আছে, কারণ আমার তো অসাধারণ লাগলো, লোকজনেরও নিশ্চয়ই একই কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, মানে অফকোর্স আমি খুব পজিটিভ একটা ফিডব্যাক পেয়েছি। এরপরে যেটা ইন দ্য মেকিং আছে, যেটা ওয়ার্ক ইন প্রগ্রেস আছে, আমার নিজের কিছু কম্পোজিশনস, আমি একটা ডিজিটাল অ্যালবামও প্ল্যান করছি। তো ওখানেও আর কি আমার ইচ্ছে আছে অফকোর্স সেগুলো খুব ভালো করে কিছু ভিডিও তৈরি করব, সেটার সিনেম্যাটিক কিছু, কারণ আমার সমস্ত নিজের কম্পোজিশনস সেগুলো ওই একটা সিনেম্যাটিক সিচুয়েশন মাথায় রেখে তৈরি করা, ঠিক আছে? এবং সেটা কিছু প্যাকেজ নিয়ে তুমি প্যাকেজ নিয়ে অ্যাবসলিউটলি, কারণ আমার বিশ্বাস যে একটা কিছু করতে গেলে না সবটা জানাটা খুব প্রয়োজনীয়। হয়তো আমি সবটা করব না নিজে, কিন্তু আমি কি ধরনের, আমার ভিশনটা কি সেটা বোঝানোর জন্য সমস্ত অ্যাসপেক্ট জানাটা খুব ইম্পর্ট্যান্ট, রাইট ফ্রম দ্য মিউজিক প্রোডাকশন, ভিডিও প্রোডাকশন, এডিটিং অ্যান্ড এভরিথিং, ঠিক আছে? কারণ আমি যেহেতু থ্যাঙ্কফুলি আমি জানি না, বোধহয় প্রকৃতি আমাকে আজকের এই দিনটার জন্য বেসিক্যালি সমস্ত কিছুই আমি মানে যেরকম এডিটিংটাও আমি জানি, আগে আমি চাকরিও করেছি। তুমি কি একাই সবকিছু করো তোমার চ্যানেলে? হ্যাঁ, আপাতত আমি একাই করি। শুটগুলো আমি একা করি না, ওটা অভিষেক চক্রবর্তী, এসি প্রোডাকশনসের অভিষেক চক্রবর্তী, মানে ইজ আ ফ্রেন্ড অফ মাইন। আগে আমরা একসাথে মিউজিক করতাম, ওর ড্রামস বাজাতো। এখন রনি রাট স্ট্রিট বলে একটা ওর ইয়ে আছে, সেট আপ আছে, যেখানে হি ইজ অলসো আ মিউজিক ক্রিয়েটার, ঠিক আছে? হি রাইটস, হি কম্পোজেস, এবং ও খুব সুন্দর শ্যুট করে এবং ভিডিও তৈরি করে। এবং অদ্ভুতভাবে হয় না যে টেকনিক্যালি স্পিকিং উই আর কম্পিটিটর্স, কিন্তু মানে আই অ্যাম সো লাকি টু হ্যাভ পিপল অ্যারাউন্ড মি, ফ্রেন্ডস অ্যারাউন্ড মি লাইক দিস, যেটা খুব পাওয়া খুব আজকাল দিনে খুব মুশকিল, যে যারা সেলফলেসলি খুব কাজ করে। তো ও এবং ওর পুরো এন্টায়ার টিম, ওখানে যে আছে অনিক বলে একজন আছে, এবং আমার এন্টায়ার টিম। রিসেন্টলি আমি নিরুপম বলে একজনকে আমার একটু এডিটিংয়ের দায়িত্বটা দিয়েছি, কারণ আস্তে আস্তে আমি একটু কাজটা ভাগ করে দিচ্ছি। আমি সবটা জানি, আমি বুঝিয়ে দিয়েছি যে মোটামুটি কী ধরনের কাজ আমার চাই। তো এই বিষয়টা হচ্ছে যে টেকনিক্যালি কম্পিটিটর হয়েও ও অ্যাকচুয়ালি আমার এই ক্রিয়েটিভ প্রোডাকশনে প্রচণ্ড, মানে হি ইজ
প্লেইং আ ভাইটাল রোল, ঠিক আছে। এবং অদ্ভুতভাবে আমাদের টিউনিংটাও সেরকম, মানে আমি কিছু মানে হাওয়া বললে হাওড়াও সেটা বুঝতে পেরে যায়। এবং এখনও পর্যন্ত টাচউড তো এই যে তুমি টাচউড আমাদের ক্রিয়েটিভ ইনপুটস আর কি এবং আউটপুটসের ভিশনটা মোটামুটি আমরা একে অপরের সাথে কানেক্ট করি, এইটুকুনি তোমার বলতে পারি। চ্যানেল নিয়ে যখন কথা হচ্ছে একটা কথা বলি, এখনকার দিনে চ্যানেল চালাতে গেলে তো ভিউজের কথাটা একটা খুব, মানে মাথায় রাখতে খুব, এবং খুব, এটা খুব। একটা হিউজ ব্যাপার। Absolutely. সেক্ষেত্রে কি তুমি কোথাও মাথায় রাখো যে এই গানটা পাবলিশ করলে বেশি ভিউজ হবে, বা ভিউজের কথা মাথায় রেখে কি? সো বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে মানে আমার মনে হয় যে এটা প্রকৃতি তোমাকে কিছু একটা যদি বানাতে চায়, তোমার চোখের সামনে এমন এমন কিছু মেসেজ পাঠাবে ইনডিরেক্টলি, সেখান থেকেই অ্যাকচুয়ালি তুমি তৈরি হবে বা এমন কিছু সিচুয়েশনে তোমাকে ফেলবে। তো সেই ক্ষেত্রে আদনান সামি বলেছেন যে ওয়ান্স ইউ স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট সেলিং ইউর ক্রিয়েটিভিটি, ঠিক আছে, তখনই কিন্তু গড উইল গো আউট অফ দ্য উইন্ডো, ঠিক আছে। মানে ক্রিয়েটিভিটি ইজ গড। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তখনই উনি আর কি টাটা করে চলে যাবেন। সো আমার মনে হচ্ছে যে নিজের কাজটা করতে থাকি, ভালো লাগা খারাপ লাগা তো ফল আসবেই ওনাদের ওপরে এই জন্যই অ্যাকচুয়ালি বলে যে ফলের আশা করতে নেই, ঠিক আছে। যে তাহলে কিন্তু ক্রিয়েটিভিটিটা তখন হ্যাম্পার হয়। মানে ওই জিনিসটা যদি আমি ভাবতে শুরু করি যে এটা সাকসেসফুল হবে কি হবে না, প্রথম কথা হচ্ছে সেটা হচ্ছে নিজের ক্রিয়েটিভিটির উপরে সন্দেহ প্রকাশ করা। আর আবার ওভার কনফিডেন্টও হতে বলছি না, এটা ছেড়ে দিতে বলছি যে দর্শক বা শ্রোতা বুঝুক যে কেমন লাগছে। ওটা তো আমার কাছে আমার নিজের সন্তান তো ভালো লাগবেই, কিন্তু অন্যের কাছে ভালো লাগছে কিনা সেটা তাদের উপর ছেড়ে দেওয়াটাই বেটার আমার মনে হয়। সায়ন্তনীদি কতটা সাপোর্ট করে এই গানের বিষয়টা? এটা সায়ন্তনী মানে বহু বছর ধ্যাতানি দিয়ে আর কি মানে বলছে যে তুমি মিউজিক নিয়ে কিছু করছো না কেন, এটা করো করো করো। তখন আমি হয়তো গা করে নিই। বই প্রকাশটা সায়ন্তনীদির জন্যই হলো না, এইটা আমি বলবো যে বই প্রকাশটা ইটস কি বলবো, একটু ছড়ানো বই প্রকাশ। মানে এটা আমার থ্রু দিয়ে আমি যাদের ভালোবাসি, ঠিক আছে, সবাই বলেছে তোমাকে। সবার জন্য এটা, ঠিক আছে। মানে ভালোবাসা তো কখনো সীমিত হতে পারে না, তো সেক্ষেত্রে সবার জন্য এটা। এবং যারা ভালোবাসে যাদেরকে, আমার মনে হয় যে তাদের ঠোঁটে আমি শুধু মানে তারা লিপসিং করবে, ঠিক আছে। মিউজিকটা আমি চাইছি যাতে আমার থাকুক। তোমার তো মিউজিকের পাশাপাশি যতদূর জানি তোমার আর সায়ন্তনীদির একটা ব্লগ চ্যানেলও আছে। ব্লগ আছে, আমরা ডান্সও করি, সব মানে নানান মেনটেন বলতে ওই চেষ্টা করি। কারণ বিষয়টা হচ্ছে যে মানে আমার নিজের মনে হয় যে আমার জীবনটা ইজ অফ আ ক্রিয়েটিভ পারসন। মানে আমার মানে থ্যাঙ্কফুলি সংসারের এমন অনেক কাজ করতে হয় না যেটা করলে বোধহয় এতটা এই দিকে মাথা যেত না। মানে আমার যেরকম বাবা হচ্ছে সুপারম্যান, সব কিছু পারে, তো সেই ক্ষেত্রে বাবা অনেক দায়িত্ব নেয়, ঠিক আছে, পুরো দায়িত্বটাই বোধহয় বাবা নেয়, ঠিক আছে। এবার সেই ক্ষেত্রে আই ক্যান কনসেন্ট্রেট অন মাই ক্রিয়েটিভিটি অ্যান্ড যতটুকুনি যা করার দরকার ডেফিনেটলি করি। বাট ওই জিনিসগুলো না আমরা এনজয় করি। মানে শুধুমাত্র এই যে ব্লগিং, ডান্স বা আমার মনে হচ্ছে যে একটা জীবনে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইউটিলাইজ ইয়োর স্কিলস ভেরি ইন্টেলিজেন্টলি। এবং যদি আমি ডান্স করতে পারি দেন ওয়াই নট show that to people, বা why not do something with it? শেখায় কে ডান্সগুলো? নিজেরা হ্যাঁ, ওগুলো মানে স্টেপস দেখে কিছুটা মিক্স অ্যান্ড ম্যাচ করে, মানে একটা পার্টিকুলার ফর এক্সাম্পল রিল থেকে যদি ধরো 10টা স্টেপ ওখানে আছে, ওই 10টা স্টেপই যদি করি তাহলে কপি করা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কী করি আমরা, ওই রিল থেকে 2টো স্টেপ, ওই রিল থেকে 2টো স্টেপ আমরা নিয়ে তারপরে নিজের কিছু যেটা মনে হচ্ছে সেইভাবে আমরা ডান্সটা কোরিওগ্রাফ করি এবং প্রচুর ঝগড়াঝাটি করে তারপরে আমরা এটা করি। কারণ আমি আবার প্রচণ্ড রকম পারফেকশনিস্ট, একটু এদিক ওদিক হলেই বলি যে আমি 20 বার ডান্স করাবো। এবং সেটা ঝগড়াঝাটির কথা বললে, যখন সায়ন্তনীদি রেগে যায় তখন কোন গানটা গিয়ে তুমি? আমি তখন গান গাওয়ার পজিশনে থাকি না বেসিক্যালি, ঠিক আছে। তখন আমারও গলা চলে, ঠিক আছে, আমিও খুব ঝগড়া করতে ভালোবাসি। তোমাকে একটা সিচুয়েশন দেওয়া হলো, সায়ন্তনীদি রেগে গেছে, তোমাকে একটা গান গিয়ে সায়ন্তনীদির মুডটা ভালো করতে হবে, তুমি কোন গান গাইবে? এই রে, তখন তো গান কাজ করবে না আসলে, ঠিক আছে। মানে গান কাজ করে না, মানে ওই সিচুয়েশনে গান কাজ করে না, ওটা সিনেমাতেই শুধু হয়, ঠিক আছে। সিনেমাতে আমরা যেটা দেখি সবটা সত্যি নয়, ঠিক আছে। নিজেই বললো সিনেমাতে যা দেখি সবটা সত্যি নয়, ওইটাই হচ্ছে মেন সমস্যা আজকের দিনে আর কি। কাপলসদের মধ্যে মানে যে প্রবলেমগুলো হয় সেগুলো কিন্তু আমাদের মানে মোটামুটি বলিউড দেখে দেখে বা আমাদের যে ছবিগুলো আছে রোম্যান্টিক আর কি, যে ট্রেন থেকে হাত বেরোচ্ছে, হাত ধরে নিচ্ছে, ঠিক আছে। মানে এইটা হতে পারে যে ট্রেন থেকে হাতটা বেরোলো, ট্রেনে উঠলো, তারপরে থাপ্পড় খেয়ে গেল যে দেরি কেন করেছো,
ঠিক আছে, এটা হচ্ছে রিয়েল টাইম সিনারিও। এইটাই আমরা ছবিতে এমনভাবে দেখি মনে হয় যে না মানে চুল উড়বে, একে অপরকে জড়িয়ে ধরবো, ওটা রিয়েল লাইফে অতটাও হয় না। সারাক্ষণই বলো রিল আর রিয়েল, দুটোর মধ্যে দুটো আলাদা, দুটো যতই মানে এ করো কিন্তু কখনো এটা মানে প্রচন্ড মানে এইটা জীবনটাই না অ্যাবসলিউটলি অভিনেতার জীবন আবার বলতে গেলে সেই ক্ষেত্রে মানে আমি খুব চেষ্টা করি যে যাতে রিল লাইফের সাথে আমার রিয়েল লাইফটাও মেলে, ঠিক আছে। কারণ সত্যি কথা বলতে কি ইমোশনটা আমার মধ্যে অনেকটাই বেশি, ঠিক আছে। এবার ডিপেন্ড করছে যে অপর মানুষটা কতটা সেটা নিতে পারছে। আমি যদি দেখি যে মানে আমি আবার খুব ফ্লেক্সিবল আর কি সেই ক্ষেত্রে, যে অপর মানুষটা নিতে পারছে না, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সেখানে আমি আমার চাপা হয়ে যাই, ঠিক আছে। বা আমি যখন দেখবো যে অপর মানুষটা রেসিপ্রোকেট করছে তখন সেটা আবার এনহ্যান্স হবে আমার আরও, এবং আসল ইন্দ্রনীলটা বেরোবে তখন, ঠিক আছে। এমন কি কখনো হয়েছে যে ইমোশনালি কোনো ডিসিশন নিয়েছো তুমি কিন্তু পরবর্তীতে মনে হলো যে না ইমোশনালি নেওয়াটা ভুল হয়েছে? থ্যাঙ্কফুলি আজ পর্যন্ত সেরকম খুব একটা কিছু সিনারিও আমার মনে পড়ছে না, কারণ আমি আপাতত যেটা মনে করি যে একজন ক্রিয়েটিভ মানুষ এবং ইনফ্যাক্ট নর্মাল মানুষও, ঠিক আছে, মানে যারা ক্রিয়েটিভ, প্রত্যেকটা মানুষই কোথাও না কোথাও ক্রিয়েটিভ আমার মনে হয়, কিন্তু ক্রিয়েটিভিটির যে মানে বেশি কম আছে যেটার মধ্যে, প্রত্যেকের মধ্যেই একটাই মানুষ হওয়ার একটাই চাবিকাঠি, সেটা হচ্ছে ইমোশন। একটা রোবট আর একটা মানুষের মধ্যে কিন্তু ওটাই একটা ডিফারেন্স, যে মানুষ কিন্তু ইমোশনাল। এবং আমরা আজকের দিনে দাঁড়িয়ে ইমোশনাল হতে ভয় পাই, কারণ বিষয়টা হচ্ছে যে আমরা ফেলিয়ারটাকে বা ফেলিয়ারটাকে মেনে নিতে পারি না, বা আমরা উই ডোন্ট ওয়ান্ট টু বি ইউজড আর কি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা একটু ভয় পাই ইমোশনাল হতে। তবে আমার মনে হয় না কোথাও একটা কোনো শক্তি আমাদের দেখছে, যে আমাদের মনটা কী ভাবছে সেটা জানে সে। তো সেই ক্ষেত্রে আমি যদি ইমোশনাল হইও, তবে হ্যাঁ দুনিয়াদারি বলেও একটা ব্যাপার আছে, তো সেখানে সবটা ইমোশনাল হলে অ্যাবসলিউটলি মানে দের ইজ আ ডিফারেন্স বিটুইন বিইং ইমোশনাল অ্যান্ড বিইং মানে ফুলিশ, ঠিক আছে। তো ওইটা একটা খুব থিন লাইন আছে, যে আইদার মানে ফুলিশ থেকে ইমোশনালের মাঝখানে ওই থিন লাইনটা ডিসাইড করাটা খুব ইম্পর্ট্যান্ট আর কি, যে আমি ইমোশনাল হলাম কিন্তু বোকা হব না, জেনে শুনে আমি গাড্ডায় পা দেবো না, ঠিক আছে। তো ওইটা আমার মনে হচ্ছে যে আমাদের সকলকে মেনটেন করে চলাটা অনেকক্ষণ তো মানে প্রশ্ন উত্তর একটা হলো, র্যাপিড ফায়ারে যাব, তার আগে একটা গান শুনি। আচ্ছা ওকে, যে কোনো গান। আচ্ছা दिल को तुमसे प्यार हुआ, पहली बार हुआ तुमसे प्यार हुआ, मैं भी आशिक यार हुआ, पहली बार हुआ तुमसे प्यार हुआ, चाहिए बेताबी मेरी जान, कहाँ मैं क्या करूँ, चाहिए बेताबी मेरी जान, कहाँ मैं क्या करूँ, दिल को तुमसे प्यार हुआ, पहली बार हुआ तुमसे प्यार हुआ, मैं भी आशिक यार हुआ, पहली बार हुआ तुमसे प्यार हुआ, এটাই পুরো অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামে যেটা হয় সেটা হচ্ছে 1.5 মিনিটের থেকে বেশি দেওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমি যেটা করেছি ইন্দ্রনীল মল্লিক মিউজিক, ওখানে পুরোটা আর কি শুনতে পাবে সবাই, তুমিও শুনতে পাবে। অবশ্যই আমি শুনেছি, আমি এর আগেও শুনেছি, বিভৎস লাগে মানে রাত্রিবেলা কানে হেডফোন দিয়ে। অ্যাবসলিউটলি আমি সেটাই সকলকে বলি, কানে হেডফোন দিয়ে একটা আলো জ্বালিয়ে বিছানার উপরে শুয়ে শোনো, অন্য জগৎ। যাই আমাদের র্যাপিড ফায়ারটা শুরু করতে হবে। অ্যাবসলিউটলি হ্যাঁ। 1 কাপ চায় কাকে চাইবে? চিনি। অরিজিৎ সিং,
সোনু নিগম, শ্রেয়া ঘোষাল, 1, 2, 3 করে তোমার চয়েস অনুযায়ী পরপর সাজাও। শ্রেয়া ঘোষাল আর অ্যাকচুয়ালি টাই, কিন্তু শ্রেয়া ঘোষাল নাম্বার 1 বলবো, সোনু নিগম নাম্বার 2, অরিজিৎ সিং নাম্বার 3। আচ্ছা, কখনো যদি বাংলা বা হিন্দি সিনেমাতে একসঙ্গে প্লেব্যাক করার সুযোগ পাও তাহলে কোনটা বেছে নেবে? খুব মুশকিল এটা। বাংলাটা হচ্ছে হোম গ্রাউন্ড, আর এটা হচ্ছে ডেফিনেটলি মানে বিদেশে খেলতে যাচ্ছি, ট্যুর করতে যাচ্ছি, কিন্তু যেকোনো ঠিক একটা। আছে, হিন্দিটা দিয়ে শুরু করি। ধরো তুমি কোয়েল মল্লিকের সাথে ডেটে যাওয়ার একটা সুযোগ পেলে, কোন গান গেয়ে তুমি তাকে ইমপ্রেস করতে? এই তো এক্ষুনি গাইলাম, এক্ষুনি গাইলাম। হ্যাঁ, ওকে। সায়ন্তনীদি রেগে গেলে কি বলতে ইচ্ছে হয় যেটা তুমি কখনোই বলতে পারো না? একটু কিছুক্ষণের জন্য চুপ করে যাও না। এটা বোধহয় সবারই, মানে সবারই বলতে ইচ্ছে হয়। আর পাচ্ছি না ঝগড়া করতে, ছেড়ে চুপ করে যাও না। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, কাকে দেখলেই এই গানটা গাইতে ইচ্ছে করে? বলা যাবে না? আচ্ছা, মান্দানা Great. খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আই মিন ভালো লাগে। খুব ভালো লাগে। আমার অ্যাকচুয়ালি ইয়েকেও খুব ভালো লাগে, তামান্না, রাইট। বাহুবলী। মানে আমার শুধু চোখে ভাসছে, তো মানে বাক্য হারিয়ে ফেলেছি আর কি। এবার আমি তোমাকে 3টে সিচুয়েশন বলবো, সেই সিচুয়েশনে তুমি কি কি গান মাথায় আসতে পারে বা কি বলবে, গান হলে বেটার হয়। ধরো তোমার গার্লফ্রেন্ডের বাবার সাথে তুমি প্রথম দেখা করতে গেছো, তিনি তোমার দিকে কটমট করে তাকিয়ে আছে, আবার খানিকটা কৌতূহল বশত তাকিয়ে আছে, সেই সময় তোমার কোন গানটা মাথায় আসবে? তেরা হোনে লাগা হুঁ। গার্লফ্রেন্ডের বাবার সামনে? হ্যাঁ, মানে এটা গার্লফ্রেন্ডকেও বলা আর শ্বশুরমশাইকেও বলা, Good. ছুটির শুধু দিন, একটা লাইনই, ওই একটা লাইন। ছুটির দিন বাড়িতে শুয়ে বসে দিন কাটাচ্ছ, হঠাৎ করে যদি কল টাইম চলে আসে, হ্যাঁ। কি গান? তখন তো শুয়ে থাকতে ইচ্ছে করবে, কিন্তু নিজেকেই যেতেই বলবো হবে। হ্যাঁ যেতে হবে, তখন বলবো যে কিউ পয়সা পয়সা করতি হ্যাঁ না, ওই গানটা আর কি মাথায় আসবে যে বিবাহিত লাইফ, হ্যাঁ। বউয়ের সাথে প্রচন্ড ঝগড়া, হ্যাঁ। একেবারে কথা বন্ধ, এই পরিস্থিতিতে নিজের রান্না নিজেকেই করতে হচ্ছে, হ্যাঁ, সেই সময় সেই সময় কি গান আসবে? অ্যাকচুয়ালি বউ গাইবে জানে দো না, আমি গাইবো পাসাও না। নো কমেন্টস। ধরো তুমি বন্ধুদের সাথে বেরিয়েছো, ভেবেছিলে তাড়াতাড়ি বাড়ি ফিরবে, কিন্তু প্রচন্ড দেরি হয়ে গেছে, আচ্ছা। যখন বাড়ি ঢুকছো তখন দেখছো বাবার সামনে দাঁড়িয়ে আছে, আচ্ছা, কি গান আসবে মাথায়? পাপা कहते हैं बड़ा नाम करेगा। আমি বাইরে কাজেই ছিলাম আর কি, তাই জন্য এই গানটা একটু শোনা। पापा कहते हैं बड़ा नाम करेगा, बेटा हमारा ऐसा काम करेगा, मगर ये तो कोई न जाने कि मेरी मंजिल है कहाँ। पापा कहते हैं बड़ा नाम करेगा। এতক্ষণ মাড দ্য রেট্রো ক্যাফেতে আমরা আড্ডা দিলাম, এই পুরো অ্যাম্বিয়েন্সটা তোমার কেমন লাগলো, আড্ডাটা কেমন লাগলো? অ্যাবসলিউটলি, এখানে অদ্ভুত ব্যাপার, এই জায়গাটার ন্যাচারাল একটা রিভার্ব আছে, যেহেতু আর কি খুব বড় স্পেস, এবং ইটস আ ভেরি গুড এনভায়রনমেন্ট, ক্রিয়েটিভ এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি, ঠিক আছে। এটার ইনফ্যাক্ট একটু যদি সাজগোজটা আর কি দেখানো যায়, আমি বলবো যে খুব সুন্দর একটা ভাইব আছে এখানে, খাবারটাও খুব সুন্দর অফকোর্স, মানে যেরকম একটা ক্যাফেতে হয়, বাট আমি বলবো যে সবথেকে ভালো হচ্ছে ওই ন্যাচারাল রিভার্বটা, যেখানে গান গাইতে হেভি লাগে, ঠিক আছে, মানে অদ্ভুত একটা, কোনো রিভার্বের আলাদা দরকার নেই, এই যা লাইভ শুনলে এটাই হচ্ছে রেকর্ডেড ভার্সনও। তাহলে সবাই তো জেনেই গেলে যে অভিনয়ের পাশাপাশি ইন্দ্রনীল দা এই যে সুপ্ত প্রতিভাটা ছিল এতদিন পর আলোয় চলে এসছে। এবার ইন্দ্রনীল দার এত সুন্দর গান শুনতে গেলে, নিজের লেখাও গান আসছে শুনতে গেলে, ইন্দ্রনীল দার চ্যানেলে যেতে হবে, গিয়ে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করতে হবে, এবং এত সুন্দর নিত্য নতুন ভিডিও দেখতে গেলে আমাদের লাফালাফি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। অ্যাবসলিউটলি, দেখতে থাকুন লাফালাফি অ্যান্ড সাবস্ক্রাইব ফর ইন্দ্রনীল মল্লিক মিউজিক অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।